নিউক্লিয়ার ফিজিক্স এর বেসিক্স কিছু ক্লাস নিব আমরা। আহ, আমরা চাচ্ছি আমাদের যে কোর্সগুলো শুরু হবে বা শুরু হচ্ছে সামনে, পেইড কোর্স, সেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব। আপনারা যারা কোর্সে এনরোল করতেছেন তাদের চাওয়া ছিল যে আপনারা ডেমো ক্লাস দেখবেন বা এই ধরনের কিছু একটা চাওয়া আপনাদের থাকে সবসময়, যে ভাইয়া আপনারা কিরকম ক্লাস নেন, সেটা ক্লাসটা কি ধরনের হবে। এটা আপনাদের খুব ভালো চাওয়া, দেখে নেওয়া উচিত। প্রথমত কথা হলো, আমি স্লাইডে উত্তর দেখে পড়াই না। আমি আপনাদের ক্লাস রেকর্ড করার আগে কিছু সময় নিজে পড়াশোনা করি। এরপরে যদি কখনো আটকে যাই বা আমার মনে হয় যে আমি ভুল পড়াচ্ছি, সেক্ষেত্রে আমি বইয়ের সহযোগিতা নেই। এটা হচ্ছে আমার পড়ানোর মূল থিওরি বলা যায়, যে আমি ভুল পড়াতে চাই না। দরকারে আমার সমস্যা হচ্ছে আমি ভিডিও পজ করে বই দেখে নিজে বুঝে দেন বোঝানোর চেষ্টা করি। এটা একজন শিক্ষকতার গুণাবলী হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আম, যত বড় বড় প্রফেসরের কাছে পড়াশোনার সুযোগ পেয়েছি, তারাও এই জিনিসটাই করে এবং এই জিনিসটাই তারা আমাদেরকে শেখায় যে ভুল করো, কিন্তু ভুল থেকে নিজেকে শুধরাও। কিন্তু ওই ভুলটা আঁকড়ে ধরা। আর এই যে স্লাইডে ধরো তোমার উত্তর দেয়া আছে, স্লাইডটা দেখে দেখে লাইন বাই লাইন আমি বলে দিলাম যে ভাইয়া এটার পরে এটা, জিনিসটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ মনে হয় না। তো আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করি আজকে, যেহেতু একদম বেসিক আলোচনা, সেক্ষেত্রে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করি। যেমন একদম শুরুতেই আছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স বলতে কি বুঝি আমরা? নিউক্লিয়ার মানে একটা নিউক্লিয়াস নিয়ে আমরা কাজ করব নিউক্লিয়ার ফিজিক্সে। প্রথমত একটা নিউক্লিয়াস নিয়ে কাজ করব। নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি কি, নিউক্লিয়াসের ভৌত ধারণা বা নিউক্লিয়াস কি, আমরা লিখি যে নিউক্লিয়াসের ভৌত ধারণা। আমি যে লিখে লিখে প্র্যাকটিস করতেছি না, এগুলো আমার খুব ব্রেনে থাকতেছে। এখানে যদি তোমার লিখে দেয়া থাকতো আর আমি জাস্ট এই লাইনটা টান দিতাম আর বলতাম যে নিউক্লিয়াসের ভৌত ধারণা হচ্ছে এটা, এটা, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ মনে হয় না। আমি যে তো প্রায় কত 13 বছর ধরে এলো ফিজিক্স পড়তেছি বা ফিজিক্স পড়াচ্ছি, তাও কত 2024 থেকেই তো পড়াচ্ছি মনে হয়। আহ, এমনি অফলাইন ব্যাচ পড়াই, টিউশন করাইছি। এখন রিসেন্টলি তোমাদের এই যে অনলাইনে ক্লাস আমি আগে নেই, 2-3টা ক্লাস নেওয়ার পরে যদি মনে হয় যে আমি এই ক্লাসটা আরো আপডেট করতে পারি, সেক্ষেত্রে আমি ওই যে প্রিভিয়াস যে 2টা ক্লাস নিয়েছি ও 2টা বাদ দিয়ে দেন আমি 3য় নাম্বার ক্লাসে চলে যাই। এরপরে আমি ওই 3য় নাম্বার ক্লাসটা নিয়ে আপলোড করার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, আমাদের একটা টপিক সিলেক্ট করলাম আমরা, নিউক্লিয়াসের ভৌত ধারণা। আছে নিউক্লিয়াসের ভৌত ধারণা করার জন্য আমরা একটা সংকেত লিখি। এই সংকেতটা আমাদের সামনে থাকলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে বা আমরা কি আলোচনা করছি সেটা আমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণু আছে। ধরো এখানে একটা পরমাণু আছে, আমরা একটা পরমাণু বিবেচনা করলাম। এটা এর কেন্দ্রস্থলে, পরমাণুর কেন্দ্রস্থলে কি আছে? অতি ক্ষুদ্র স্থান। পরমাণুর কেন্দ্রস্থলে কি আছে? অতি ক্ষুদ্র স্থান আছে, যেখানে পরমাণুর প্রায় মোট ভর কেন্দ্রীভূত আছে বলে মনে হয় বা মনে করি আমরা কেন্দ্রীভূত থাকে, এমনটা ধরে নেই, যাহা নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত। তাইলে আমরা কি পাইলাম অ্যাকচুয়ালি মূল থিমটা? যে পরমাণুর কেন্দ্রস্থলে আর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বা কেন্দ্রীভূত থাকে। এটা কি দ্বারা গঠিত? নিউট্রন ও প্রোটন, এই দুইটা জিনিস মিলে আমরা নিউক্লিয়াসটা গঠিত। এটুকু ক্লিয়ার কিনা যে পরমাণুর কেন্দ্র হলো অতি ক্ষুদ্র স্থান। পরমাণুর কেন্দ্র খুবই ক্ষুদ্র একটা স্থান, যেটাকে আমরা কি বলি? পরমাণুর, যেখানে আমরা পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত আছে বলে মনে করি বা কেন্দ্রীভূত থাকে বলতে পারি। এটা কি কি দ্বারা গঠিত? নিউট্রন এবং প্রোটনের সমন্বয়ে গঠিত।
ঠিক আছে, এটুকু ক্লিয়ার কিনা নিউক্লিয়াসের সংজ্ঞায়? আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে যেখানে নিউক্লিয়াসের সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এবং যাহা নিউট্রন ও প্রোটন সমন্বয়ে গঠিত তাকে নিউক্লিয়াস বলে। এখন সংজ্ঞাটা ক্লিয়ার কিনা যে পরমাণুর কেন্দ্রস্থলে অতি ক্ষুদ্র স্থানে যেখানে পরমাণুর প্রায় মোট ভর কি থাকে কেন্দ্রীভূত থাকে এবং যাহা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত তাকে নিউক্লিয়াস বলে। এই সংজ্ঞাটা এখন ক্লিয়ার, ঠিক আছে? নিউক্লিয়াস কি কি উপাদান দ্বারা গঠিত? নিউক্লিয়াসের উপাদান উপাদান হচ্ছে নিউট্রন, প্রোটন। ঠিক আছে, নিউক্লিয়াসের উপাদান সমূহ হচ্ছে নিউট্রন এবং প্রোটন। নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটন দ্বারা গঠিত। এটুকু আমরা ক্লিয়ার কিনা? এখন এই যে নিউট্রন এবং প্রোটন এই দুইটা যদি সমন্বয় করা হয়, এই সমন্বিত এই দুইটাকে একই সাথে কি বলা হয়? নিউক্লিয়ন। প্যাটার্ন মনে রাখো, নিউক্লিয়াসের ভৌত ধারণা মানে নিউক্লিয়াসটা গঠিত হচ্ছে নিউট্রন ও প্রোটন দ্বারা। নিউট্রন ও প্রোটনকে একত্রে বলা হয় আবার কি? নিউক্লিয়ন। একটা কিন্তু ধারাবাহিক প্যাটার্ন অনুযায়ী আমরা আসতেছি। আচ্ছা, কোন নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন ও প্রোটন সংখ্যাকে নিউক্লিয়াসটির ভর সংখ্যা বলে। অর্থাৎ এই যে নিউট্রন ও প্রোটন সংখ্যা আছে কোন নিউক্লিয়াসে, এটাকে ওই ভর সংখ্যা বলা হয়। এখানে যে আমরা এ লিখছি এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, তো এখন এটা আমরা কি বলছিলাম আগে, আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হচ্ছে কোন নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন এবং প্রোটন সংখ্যাকে প্রোটনের মোট সংখ্যা, একটা নিউট্রন বা একটা প্রোটন, দুইটা নিউট্রন দুইটা প্রোটন যদি আমরা বিবেচনা করি এখানে কি আছে না আছে সেটা আমরা পরে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা বোঝার সুবিধার্থে দেখতেছি। কোন নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়, যাহা কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এক্স আমরা কি ধরলাম? এক্স একটা যে কোনো অণু পরমাণু আমরা নিয়ে নিলাম। এক্স হতে পারে, যাই হোক এখানে যে এক্স এর পাশে এ দেয়া আছে, এ হচ্ছে কি? ভর সংখ্যা। এরপর আসো কোন নিউক্লিয়াসে বিদ্যমান মোট প্রোটন সংখ্যাকে। এর মধ্যে কি আছে? এই এর মধ্যে কিন্তু আমরা আসো এটা একটু ভাঙাই বুঝি। এর মধ্যে কি আছে? নিউট্রন প্লাস প্রোটন দুইটাই আছে না? এর মধ্যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার মোট সংখ্যাকে কি বলা হয়েছে? ভর সংখ্যা। আর এই যে জেড জেড বাবাজির মধ্যে কি কি আছে? কোন নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা শুধু এখানে প্রোটন সংখ্যা থাকবে। প্রোটন সংখ্যাকে কি বলা হয়? তার পারমাণবিক সংখ্যা বলে। এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আমরা আবার আসি একটু পিছনের দিকে। নিউক্লিয়াস গঠিত কয়টা উপাদান দ্বারা? একটা হচ্ছে প্রোটন, নিউট্রন। নিউট্রন ও প্রোটনকে একত্রে যদি থাকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বলি। আবার নিউট্রন ও প্রোটনের যে সংখ্যা আছে, যে কতটি নিউট্রন কতটি প্রোটন আছে একটা নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে বলা হয় কি? ভর সংখ্যা। ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি শুধু প্রোটন সংখ্যা আছে কয়টা, একটা নিউক্লিয়াসে শুধু প্রোটন সংখ্যা যে কয়টা থাকবে সেটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা। এটুকু ক্লিয়ার কিনা? আর এখানে এক্স হচ্ছে একটি নিউক্লিয়াস। এখানে এক্স হচ্ছে একটি নিউক্লিয়াস। আমরা এটা শুরুতেই বলেছিলাম যে একটি নিউক্লিয়াস। এখানে এক্স হচ্ছে একটি নিউক্লিয়াস। লিখে দেই, এখানে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই মাঝ বরাবর থাকে না, এটার ঘনত্ব আমরা নিউক্লিয়াস রিলেটেড যদি যে কোনো কোশ্চেন আসে সেটা আমরা আজকে সলভ করে দিব। নিউক্লিয়াসের ঘনত্ব প্রায়, যেহেতু এটা এক্সাক্ট মান না, সে আমরা একটা মান, ঘনত্ব প্রায় 10⁻24 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে,
আবারও আমরা আসি, এখানে একটা সংকেত আমরা লিখেছিলাম শুরুতে, সংকেতটা কি ছিল? এক্স, উপরে ছিল এ, এটা এখানেও লিখতে পারি জেড। আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখব, আমরা আগে একটু দেখি। এ হচ্ছে আমাদের কি ভর সংখ্যা, ভর সংখ্যার মধ্যে কি থাকবে? নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার মোট যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এরপরে এই যে জেড থাকে, জেড এর মধ্যে কি থাকবে? শুধু প্রোটন সংখ্যা, জেড এর মধ্যে কি থাকবে? শুধু প্রোটন সংখ্যা বলি, পারমাণবিক সংখ্যাও বলি। আচ্ছা, এখন আসো আমরা একটু প্রোটনের ক্ষেত্রে আসি। প্রোটন হচ্ছে একক ধনাত্মক চার্জ বহন করে। প্রোটন একক ধনাত্মক চার্জ বহন করে, বহনকারী কণিকা বা একক ধনাত্মক চার্জ বহন করে ধনাত্মক। যদি বলা হয় যে প্রোটনের একটি বৈশিষ্ট্য বলো, সেক্ষেত্রে প্রোটন একটি ধনাত্মক চার্জ বহন করে, ইলেকট্রনের চার্জের সমান, বড় ধনাত্মক চার্জ বহন করে যা ইলেকট্রনের চার্জের সমান, যা ইলেকট্রনের ইলেকট্রনের চার্জের সমান। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে একটি প্রোটনের চার্জ কত, তাহলে কি লিখবা? ইলেকট্রন, এখানে এখানে আমরা কি পাইছি? প্রোটনের চার্জ ইকুয়াল ইলেকট্রনের চার্জ ইকুয়াল কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটাকে আমরা আপাত দৃষ্টিতে এখানে যে লিখছি এটা লেখা যায় কিনা একটু চিন্তা করে দেখো। এখানে একক ধনাত্মক চার্জ বহন করে যা ইলেকট্রনের চার্জের সমান। তো ইলেকট্রনের চার্জ হিসেবে আমরা কি জানি? যে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এটা আমরা ইলেকট্রনের চার্জ হিসেবে জানি। এই যে নিউক্লিয়াস নিয়ে কি করতেছিলাম, এটাকে আমরা যদি একটা সাংকেতিক রূপ, এটা তো সাংকেতিক রূপ না, এটাকে আমরা একটা উদাহরণ হিসেবে উপস্থাপন যদি করি, আমরা উদাহরণ হিসেবে উপস্থাপন করলে, সোডিয়াম, ধরো আমরা সোডিয়াম লিখলাম, সোডিয়ামের আহ প্রোটন সংখ্যা কত? 11। সোডিয়ামের সংখ্যা, সোডিয়ামের প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত আছে? 11। সোডিয়ামের প্রোটন বা পারমাণবিক সংখ্যা, এখানে এটা হচ্ছে প্রোটন, প্রোটন বা পারমাণবিক সংখ্যা। এটার ভর হচ্ছে কত? 23 বা 23। এই 23টা কি হচ্ছে? নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত। এটা কি? এটার মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন, দুইটাই আছে না? ভর সংখ্যার মধ্যে কি আছে? নিউট্রন এবং প্রোটন দুইটাই আছে। নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাই হচ্ছে কি? ভর সংখ্যা। ঠিক আছে, নিউট্রন এবং প্রোটন দুইটা মিলে হচ্ছে ভর সংখ্যা। হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে কি? সোডিয়াম নিউক্লিয়াস রিলেটেড যত তথ্য আছে আমরা একবারে ক্লিয়ার হয়ে যায়। নিউক্লিয়াসের মধ্যে দুইটা উপাদান দ্বারা গঠিত। নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয়াসটা ধরি যে পরমাণু, এটা ধরো একটা পরমাণু, এই যে টোটালটা আছে এটা একটা, টোটালটা একটা পরমাণু। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে আছে কি? পরমাণুর কেন্দ্রে আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। ঠিক আছে, একটা পরমাণু আমরা বিবেচনা করলাম, পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি হচ্ছে? একক ধনাত্মক চার্জ বহন করে যা ইলেকট্রনের চার্জের কি সমান। ঠিক আছে, এর ঘনত্ব প্রায় 10⁻24 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপর আমরা একটা সংকেত লিখছিলাম, সংকেতটা এখানে একটি নিউক্লিয়াস এক্স দ্বারা প্রকাশ করছি। যেহেতু আমরা যে কোনো নাম আইডেন্টিফাই এখনো করিনি, সেক্ষেত্রে এখানে একটা এক্স দ্বারা সংকেত লিখছিলাম। এখন এক্স এর এই যে উপর পাশে লেখা ছিল ভর সংখ্যা, যেটা এ, এই ভর সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটন সংখ্যার যে সমষ্টি। আমরা এই যে উপাদান পাইছি, নিউট্রন ও প্রোটন পাইছি না শুরুতে, এটাকে আবার একত্রে কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা, একত্রে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, আসো এখানে ধরো এক্স একটা পরমাণুর নিউক্লিয়াস ধরলাম, এখানে প্রোটন সংখ্যার পরিবর্তনে আমরা নিউক্লিয়াসটার যে কিসের নিউক্লিয়াস বা কি নাম সেটা আমরা জানি। ধরো এখানে যদি প্রোটন সংখ্যা 1 হয়, তাহলে আমরা কি পাই? এটাকে আমরা বলতে পারি কি? হাইড্রোজেন। ঠিক আছে, আবার যদি প্রোটন সংখ্যা 2 হয়, তাহলে এটা হবে হিলিয়াম।
আচ্ছা, পারমাণবিক চার্ট অনুযায়ী এটা চেঞ্জ হবে, হিলিয়াম এরকম আসবে। এরপর ধরো যদি হিলিয়াম, এরপরে যদি এখানে আমরা প্রোটন সংখ্যা থাকে কত, 3, প্রোটন সংখ্যা 3 যদি থাকে তাহলে এটা হবে কি, লিথিয়াম হবে। প্রোটন সংখ্যা যদি 3 থাকে তাহলে হবে কি, লিথিয়াম হবে। আচ্ছা, প্রোটন সংখ্যা যত চেঞ্জ হবে তত এই পাশের পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর নামটাও চেঞ্জ হবে, তার মানে পরমাণু চেঞ্জ হচ্ছে। এখানে যখন হবে মানে প্রোটন সংখ্যার পরিবর্তনের কারণে নিউক্লিয়াসটা কি হয়, পরিবর্তন হয়, অথবা প্রোটন সংখ্যায় আমাদেরকে নিউক্লিয়াসটার নাম বলে দেয়। পারমাণবিক যে চার্ট আমরা পড়ি কেমিস্ট্রিতে, সেখানে আমরা কি করি যে পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে কি দেখি আমরা, যে পরমাণু নিউক্লিয়াস গুলো পরিবর্তিত হয়।